জয়গুরু। বন্ধুরা, কেমন আছেন? জানি আমার এই কথাটা জানতে চাও ভুল হয়ে যাচ্ছে, কেননা আপনারা ভালো নেই সেটা আমিও জানি। ভালো থাকলে, সুস্থ থাকলে এই ভিডিওটি তো আপনারা দেখার জন্য আসতেন না। আপনারা তো ভালো নেই, সারাক্ষণ একের পর এক চিন্তা, সারাক্ষণ একের পর এক চিন্তা, মৃত্যু ভয়। যদি একটা কিছু হয়ে যায়, যদি মারা যাই, এই রকম ভয় সারাক্ষণ আপনাদের খাবলে খাবলে খাচ্ছে, ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। এমন একটা যন্ত্রণার কথা, এমন একটা কষ্টের কথা কাউকে বলতে পর্যন্ত পারতেছেন না। কাউকে বলতে যাবেন, তখন তারা আপনাকে বলবে যে জিনে ধরেছে, ভূতে ধরেছে, ওরে কবিরাজের কাছে নিয়ে যান, ওরে ঝাড়ফুঁক করেন, এইরকম কথা বলবে। হয়তো অনেককে করাও হয়েছে এটা, অনেকে করেছেন এই চিকিৎসা। কবিরাজের কাছ থেকে পানি পড়া এনেছেন, গলায় ৩-৪টা তাবিজ ঝুলিয়ে রাখছেন, কত কিছু করতেছেন। এই যে একের পর এক চিন্তা মনের মধ্যে আসতেই থাকে, এই চিন্তাকে বন্ধ করতে পারতেছেন না। ঘর হইতে বের হইতে পারতেছেন না। দূরে কোথাও যাওয়ার কথা শুনলে বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে। পাশে রাখা মোবাইলটা আছে, রিংটোনের সাউন্ড শোনার সাথে সাথে বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে। কোনো দুঃসংবাদ আসেনি তো? এইরকম চিন্তা করতে করতে মোবাইলটা রিসিভ করার সাহসটা আপনি পাচ্ছেন না। আত্মীয় স্বজনের মধ্যে হয়তো কেউ মারা গেছে, বা প্রতিবেশী একজন মারা গেছে, আপনার সেখানে যাওয়া উচিত, কিন্তু আপনি যেতে পারতেছেন না। ওই মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনার অস্থির অস্থির লাগতেছে। আপনার কাছে মনে হচ্ছে সম্ভবত এখনই বুঝি আমি মারা যাব, এই বুঝি আমি মারা যাব। এরকম সারাক্ষণ একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেছে, স্বস্তিতে নেই। কোনো কিছু করতে পারতেছেন না। কোনো কিছু যে করবেন, কাজটা যে কোনো কিছু করবেন, সেটা করতে পারতেছেন না। আপনি ঘর হইতে বের হইতে পারতেছেন না, করবেন কি করে? এমন একটা অবস্থা হয়ে গেছে, রাত্রিবেলাতে একা পর্যন্ত ঘুমাইতে পারতেছেন না। একা ঘুমাইলেই আপনার কাছে মনে হচ্ছে সম্ভবত আমি দম আটকে মরে যাব। এরকম একটা ভয় আপনার মধ্যে কাজ করতেছে। সারা রাত দরজা খোলা রেখে ঘুমাইতেছেন, না হয় কারো কাছে গিয়ে ঘুমাইতেছেন। আর ঘুমাইতেছেন না তো ঘুম তো আসেই না। ঘুম আসবে কোথা থেকে? সারাক্ষণ একের পর এক চিন্তা, এপাশ ওপাশ করতেছেন, সারা রাত্রিতে ঘুম নেই, চোখের পাতা আর বন্ধ হয় না। ডাক্তারের কাছে গেছেন, চেক আপ করিয়েছেন, কয়েকদিন ধরে দেখতেছিলেন আপনার বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা করে, আপনার মধ্যে একটা সন্দেহ কাজ করতেছিল, কোন একটা সমস্যা হয়ে যায়নি তো? আপনি ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়েছেন, ডাক্তার বলে দিয়েছে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু ডাক্তার বললে কি হবে? মনের মধ্যে যে সন্দেহটা রয়ে যাচ্ছে, সেই সন্দেহ তো দূর হচ্ছে না। সেটা দূর করবেন কি করে? ডাক্তার প্রেসক্রিপশন করে ওষুধ লিখে দিয়েছে, 1525 পিজিএম, 10 ফিজিয়াম, এরকম কিছু একটা ওষুধ লিখে দিয়েছে। ওষুধ তো খেয়েই যাচ্ছেন, সমাধান হচ্ছে না? সমাধান হচ্ছে না। ওষুধ খাওয়ার পরে কি হচ্ছে আপনাদের আমি বলে দিচ্ছি। ওষুধ খাওয়ার পরে এখন যে অবস্থাটা হচ্ছে সেটা হলো, এখন আপনি দুর্বল হয়ে গেছেন। আগে যাও একটু শক্তি পেতেন, এখন সেই শক্তিটুকু পান না, এখন দুর্বল হয়ে গেছেন। এখন রাস্তা দিয়ে হাঁটতে গেলে মাথাটা চক্কর দেয়, পা এক জায়গায় ফালান, আরেক জায়গায় পা পড়ে, আপনার কাছে মনে হয় কাত হয়ে পড়ে যাব মনে হয়। এক অসহ্য যন্ত্রণায় সারাক্ষণ ছটফট ছটফট করতেছেন। আর কাজের কাজ কি করতেছেন? এই যে ভিডিও দেখতে আসছেন, এইরকম ভিডিও দেখতেছেন প্রতিদিন। কাজই তো একটা, এরকম ভিডিও দেখা। একটা করে সিমটম দেখেন আপনার শরীরে, আর ইউটিউবে গিয়ে সার্চ দেন আর ভিডিও দেখেন। ভিডিও দেখার পরে কি হচ্ছে? আরো সমস্যা বেড়ে যাচ্ছে। এক একজন এক এক রকমের কথা বলে দিচ্ছে, এক একটা সিমটম আপনার সাথে মিলে যাচ্ছে, আবার আরেক ধরনের ভয় মনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। শান্তি নেই, শান্তি নেই। এভাবে আর কতদিন ভিডিও দেখবেন? ভিডিও দেখতে দেখতে জীবনটা তো শেষ করে দিতেছেন, আর কতদিন ভিডিও দেখবেন?
আর ওষুধ খেয়ে জীবন আর কতদিন চালাবেন? হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন, হাজার হাজার টাকা, তারপরও সমস্যা সমাধান করতে পারতেছেন না। কিন্তু একটা বার নিজেকে প্রশ্ন করতেছেন না যে ওষুধ খেয়ে যেহেতু সমাধান হচ্ছে না, তাহলে নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। তাবিজ গলায় ঝুলিয়ে রেখেছি, তন্ত্রমন্ত্রের চিকিৎসা করেছি, সেটাইও সমাধান হচ্ছে না, তাহলে নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো কারণ আছে। সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করতেছেন না এবং সঠিক চিকিৎসা যেটা সেটা করতেছেন না। শুধুমাত্র সময়ের অপচয় করতেছেন, করতে থাকেন সময়ের অপচয়। দেখি এখান থেকে বের হইতে পারেন কিনা। এই যে ভিডিও দেখে, ওষুধ খেয়ে আর তাবিজ গলায় ঝুলিয়ে রেখে এখান থেকে যদি সুস্থ হইতে পারেন, ভিডিওর নিচে এসে মন্তব্য করবেন যে হ্যাঁ সুস্থ হয়ে গেছি। দেখি কয়জন পারেন, চেষ্টা করে দেখেন। আপনাদের জানতে ইচ্ছে করে না এই সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে বা কোথা থেকে হলো? জানতে ইচ্ছে করে না? আমার কাছে কল করে অনেকেই তো আমার কাছে ইতিহাস বলেন। গতকালকে এক ভদ্রলোক আমাকে বলতেছিল যে স্যার, আমার মা ছোট সময় আমাকে খুব বেশি মারতো, খুব বেশি শাসন করতো, সেই থেকেই আমার মধ্যে ভয় কাজ করে, সেই থেকে আমার মধ্যে ভয় কাজ করে। একেবারে সত্যি কথা তো। এরকম কিছু ঘটনা আছে তো। অনেকেই হয়তো ভাবেন হঠাৎ করে মৃত্যু ভয়টা চলে আসছে। যেমন গত পরশুদিন আমার কাছে এক পেশেন্ট আমাকে বলতেছে, কাউন্সেলিং এর সময় আমাকে বলতেছে যে স্যার, এই ঘটনাটা 3 মাস আগে হঠাৎ করে আমার মধ্যে হয়ে গেছে। আমি মোটরসাইকেল চালাইতেছি, হঠাৎ করেই আমার কেমন জানি মাথাটা চক্কর দিতেছে আর বমি শুরু হয়ে গেছে। তারপরে থেকে আমার মধ্যে একটা ভয় শুরু হয়ে গেছে। না না, আসলে তা না তো, তার পিছনে অনেক ঘটনা আছে, তার পিছনে অনেক কারণ আছে। হয়তো সেই ভদ্রলোক ভাবছে যে তার আগে সে সুস্থ ছিল। না, তার আগে সে সুস্থ ছিল না, তার আগে থেকে সে মানসিকভাবে অসুস্থ ছিল। বিভিন্ন রকমের মানসিক চাপ তার মধ্যে আগে থেকেই ছিল। সম্ভবত সে কোনো ফিনান্সিয়াল প্রবলেমে ভুগতেছিল বা পারিবারিক কিছু সমস্যায় সে জর্জরিত হয়ে পড়েছিল, যার কারণে ওই অ্যাটাকটা হয়েছে, যেটাকে প্যানিক অ্যাটাক বলে, ওই অ্যাটাকটা হয়েছে। এই যে যাদের প্যানিক অ্যাটাক হয়, তারা কি ভাবেন যে হুট করেই প্যানিক অ্যাটাকটা হয়ে গেছে? না, তার পিছনে এরকম অনেক কারণ আছে। এই যে মৃত্যু ভয়, দুশ্চিন্তা, হতাশা, বিষণ্ণতা, কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম কোনো কিছু করতে ইচ্ছে করে না, এর পিছনে কিছু কারণ আছে। 3টি কারণের কথা আপনাদের আমি উল্লেখ করে দেই। 3টি কারণ, যে কোনো একটি ঘটনা, 3টি ঘটনার যে কোনো একটি ঘটনা আপনাদের সাথে মিলে যাবে। একটু মিলিয়ে দেখুন। যাদের এই সমস্যাটা হয় বা হচ্ছে, তারা ছোট সময় থেকেই পারিবারিকভাবে খুব বেশি অশান্তির মধ্যে ছিলেন। হয়তো পরিবারে ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকতো, বাবা মায়ের মধ্যে মিল ছিল না, বা পরিবারের যে অন্য সদস্যগুলো ছিল তারা সবসময় ঝগড়াঝাটি করত। তার মানে আপনি একটা চাপের মধ্যে থাকতেন। আপনি ওই ছোট সময় ওই দৃশ্যগুলো দেখেছিলেন, বা আপনার উপরে প্রচুর পরিমাণে টর্চার করা হতো, প্রচুর পরিমাণে টর্চার করা হতো। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে ফ্যামিলি খুব বেশি কনজারভেটিভ, অর্থাৎ সংস্কৃতি মনা না, বাচ্চাদের খুব বেশি শাসন করে। অমুক জায়গায় যাবে না, তমুক জায়গায় যাবে না, ওখানে গেলে সমস্যা হবে, অমুকের সাথে মিশবে না। তাদেরকে অতি আদর করতে গিয়ে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, তাদেরকে ঘরবন্দি করে রাখা হয়। সেই সন্তান বা সেই বাচ্চারা বড় হয়ে একটা পর্যায়ে এইরকম ভয় দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। তৃতীয় কারণটি হলো ফিনান্সিয়াল প্রবলেম, অর্থাৎ যে সংসারে খুব বেশি অভাব অনটন লেগেই আছে। আপনার চাহিদা মতো কোনো কিছু হচ্ছে না। আপনি হয়তো একটা জামা চাচ্ছেন বা একটি কলম চাচ্ছেন লেখাপড়ার জন্য, কিন্তু সেটা অ্যারেঞ্জ করা সম্ভব হচ্ছে না বা আপনাকে দেওয়া হচ্ছে না। খাবারই যেখানে জুটে না, সেখানে আপনার অন্যরকম চাহিদা তারা কিভাবে পূরণ করবে, অর্থাৎ ফ্যামিলি কিভাবে পূরণ করবে, সেটা সম্ভবত হয়ে ওঠেনি। সেই কারণে আপনার মধ্যে ছোট সময় থেকেই একটা অভিমান জন্ম নিয়েছে। অন্য 10 জন যেভাবে বড় হয়েছে, আপনি সেভাবে বড় হইতে পারেন নাই। আপনার মনের মধ্যে একটা কষ্ট, একটা অভিমান জমাট বেঁধে আছে। চাপা যন্ত্রণায় আপনি ছটফট করেছেন ছোট সময় থেকেই, যার কারণে বড় হয়ে আপনি অলস এবং হিংসাত্মক হয়ে গেছেন। এখন আপনি কারো ভালো সহ্য করতে পারেন না। কেউ হাসি খুশি ভাবে থাকলে সেটা আপনি পছন্দ করেন না। আপনি একা একা থাকতে পছন্দ করেন। ওই যে ছোট সময়ে আপনাকে যা করা হয়েছে, ওই জিনিসটাই তো আপনার মনের মধ্যে রয়ে গেছে। এক ধরনের রাগ, ক্ষোভ, অভিমান মানুষের মধ্যে আপনার রয়ে গেছে। এখন আপনি কারো ভালো সহ্য করতে পারেন না। ওই যে নিজের যন্ত্রণা আছে, সেই যন্ত্রণা কারো কাছে প্রকাশ করতে পারেন না, যার কারণে একটা পর্যায়ে মানসিকভাবে অতিরিক্ত চাপের মধ্যে আপনি পড়ে যান। আর সেখান থেকেই
এক ধরনের ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা আপনার মধ্যে চলে আসে আর হঠাৎ করেই ওই প্যানিক অ্যাটাক হয়ে যায়। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? আরো অনেক ঘটনা আছে, অর্থাৎ আপনারা যে সমস্যা ফেস করতেছেন এটা অনেক আগে থেকেই আপনাদের সমস্যা। সমাধান কি ওষুধ খেলে হবে? না, কখনো হবে না। এই সমস্যার সমাধান ওষুধ খেয়ে করতে পারবেন না। সমস্যাটা রয়ে গেছে মনের ভেতরে, অবচেতন মনে সমস্যাটা রয়ে গেছে। সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে, এই চিন্তাগুলোকে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। কিসের মাধ্যমে? চামচ দিয়ে টেনে টেনে বের করতে হবে? ওষুধ দিয়ে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে এই চিন্তাগুলোকে, এই মনের চিন্তাগুলোকে? মন কোথায় আছে? মনের যদি একটা নির্দিষ্ট স্থান থাকতো তাহলে সেখান থেকে পরিষ্কার করা যেত। যেমন শাকে যদি ময়লা লাগে, সাবান দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু মনের ভেতরে যে ময়লা আছে সেটা তো সাবান দিলে, ওষুধ দিলে, চামচ দিয়ে টেনে বের করলে তো সেটা পরিষ্কার হবে না। তাহলে সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য করতে হবে কাউন্সিলিং থ্রু অ্যাটাক, যেটাকে সাইকোথেরাপি বলে। কথার মাধ্যমে আপনার ভেতরটাকে পরিষ্কার করে দিতে হবে, শুধুমাত্র কথার মাধ্যমে। কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবচ কোনো কিছু না, শুধুমাত্র কথার মাধ্যমে ভেতরটাকে পরিষ্কার করে দিতে হবে, ব্রেনটাকে ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ আপনার সাথে শুধুমাত্র কথা বলা হবে, আর কোনো কিছুর দরকার নেই। আপনাকে যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, সারা জীবনের জন্য এই সমস্যার সমাধান হয়ে যাবে। 1 টাকার ওষুধও লাগবে না। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। কাউন্সেলিং কোর্সের জন্য আমাদের কাছে আসতে হবে না। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন, তারপরে কানে হেডফোন দিয়ে এই যে এখন যেভাবে কথা বলতেছি এভাবে কথা বলবো, কথা শুনবেন। কথা শুনলে কি হয় তখন বুঝতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যারা বাংলাদেশে আছেন তারা সরাসরি কল করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা প্রবাসে আছেন অর্থাৎ দেশের বাহিরে যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। মাত্র 7 দিনের কাউন্সেলিং কোর্স, প্রতিদিন আধা ঘন্টা করে। ওষুধ খাবেন, ভিডিও দেখতে থাকবেন, নাকি মাত্র 7 দিনের কাউন্সেলিং কোর্স করে এখান থেকে বের হয়ে আসবেন? সিদ্ধান্তটা আপনারাই নিন, আপনারা কি করবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। জয় গুরু।